আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা না অনেক ডেসপারেট মনে হলো কারণ আমি দেখতেছি বললাম তো আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। তুমি যারা লাইভে জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করি। আমাদের যারা জয়েন করে নাই তারা যাতে জয়েন করে নিতে পারে, আর যারা রেগুলার ক্লাস করে তাদেরকে তোমরা একটু মেনশন করে দাও যাতে তাড়াতাড়ি জয়েন করে নিতে পারে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। ওকে, তাহলে আমরা শুরু করতেছি। আমরা গত ক্লাসে আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। তো ভরবেগের সংরক্ষণশীলতা এই ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি, এই নীতিটা দ্বারা আমরা যে জিনিসটা বুঝছিলাম, এখানে আমার কোনো একটা ঘটনা ঘটবে, এই ঘটনা ঘটার আগে টোটাল ভরবেগের সমষ্টি, এর মানে সামেশন অফ ভরবেগ, এটা হচ্ছে আগে ইকুয়ালস টু সামেশন অফ ভরবেগ পরে। এটাই হচ্ছে আমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। এক কথায় বলবো, অর্থাৎ এই যে কার আগে কার পরে, ঘটনা ঘটার আগে ঘটনা ঘটার পরে। সো তোমরা বুঝতেই পারতেছো আমাদের ঘটনা একটা ঘটে গেছে, এই ঘটনা ঘটার আগের কাহিনী আর পরের কাহিনী বোথ আর নট সেম, বাট ঘটনা যারা ঘটাইছে তারা কিন্তু সেম। তাহলে খেয়াল করে দেখো, আমাদের দুইটা বস্তু ঘটনা ঘটাই দিছে। এই যে ঘটনা ঘটাই দিল,
এই ঘটনা ঘটার আগেও সেই দুটো বস্তু, ঘটনা ঘটার পরেও সেই দুইটা বস্তু, বস্তু সেম, কিন্তু লিটারেলি হলোটা কি, আমাদের মাঝখানে ঘটনা ঘটে গেছে। তাহলে ঘটনাটা ঘটানোর আগের সিচুয়েশান আর পরের সিচুয়েশান সেম না, যদিও বস্তু সেম। তাহলে আমরা বলতে পারি কোনো একটা ঘটনা তুমি ঘটাবা, সেই ঘটনা ঘটার আগের যে টোটাল ভরবেগের সমষ্টি এবং এই ঘটনাটা ঘটার পরের টোটাল ভরবেগের সমষ্টি, এটা আমার অলওয়েজ সেম থাকবে। এটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। অ্যান্ড দিস নীতি ইজ অ্যাপ্লিকেবল ফর সামেশন অফ এফ ইকুয়ালস টু 0। এর মানে যখন আমাদের টোটাল বলটা, টোটাল ফোর্সটা 0 হবে, তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। টোটাল ফোর্সটা যখন 0 হবে তখন আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি আমাদের টোটাল ফোর্সটা 0 না হয়, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি না। তাহলে আমরা বলতে পারবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মানে হচ্ছে আমাদের কোনো একটা বস্তু যার আমাদের কোনো একটা ঘটনা ঘটার আগে এবং পরে টোটাল ভরবেগের সমষ্টি। এখন একটু খেয়াল করে দেখো, এই যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা শুধুমাত্র সরল রৈখিক পথের ক্ষেত্রে প্রযোজ্য। সরল রৈখিক বা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর প্রযোজ্য, বা এভাবে বলতে পারি একটি নির্দিষ্ট অক্ষ বরাবর প্রয়োগ করা যায়। একটি নির্দিষ্ট অক্ষ বরাবর প্রয়োগ করা যায়, একটি নির্দিষ্ট অক্ষ বরাবর প্রয়োগ করা যায়। এটা আমার শুধুমাত্র একটা নির্দিষ্ট অক্ষ বরাবর প্রয়োগ করা যায়, অন্য ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। আই রিপিট এগেইন, এটা শুধুমাত্র আমার একটা নির্দিষ্ট অক্ষ বরাবর প্রয়োগ করা যায়, অন্য ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। শুধুমাত্র যে কোনো একটা অক্ষ বরাবর প্রয়োগ করা যায়। আশা করি কথাটা বুঝতে পারছো। এবার আসি, যদি আমরা বুঝে থাকি আমরা এটা একটা অক্ষ বরাবর প্রয়োগ করব। এখন যদি তারা সবাই একই লাইন অফ অ্যাক্সিসে না থাকে, তারা যদি ভিন্ন ভিন্ন দিকে থাকে, তখন কি হবে, ওইরকম একটা ম্যাথ আমরা আজকেই করব। আর তার আগে আমরা একটা কাজ করে নিই, সেই কাজটা হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করি। এটা বুয়েটে আসছিল, বুয়েটে কোনো না কোনো এক্সেলে আসছিল, তো আমরা সেই ম্যাথটা একটু সলভ করি। সেই ম্যাথটা আমরা একটু সলভ করি। আসো আমরা ওই ম্যাথটা একটু সলভ করি। তো বুয়েটের যে ম্যাথটা আসছিল, এই ম্যাথটা আমি একটু কোয়েশ্চেনটা লিখি। বুয়েটের যে ম্যাথটা আসছিল, তো কোয়েশ্চেনটা আমি কোয়েশ্চেনটা মুখে বলবো, আর কোয়েশ্চেনের এটা আমরা কোয়েশ্চেন কী বলতে চাইছি সেটা আমরা এখানে লিখি। তো আমার সামনে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থেকে দেখে আমি জিনিসটা তুলতেছি, খেয়াল করো। তোমাকে বলা হলো 30 কেজি বড়ের একটা শেল আছে, শেল, এটার ভর এম ইকুয়ালস টু কত, 30 কেজি। এই 30 কেজি বড়ের একটি শেল, এটা উপরের দিকে 48 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এটা উপরের দিকে 48 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তু একটা। এই যে 30 কেজি ভরের একটি শেল, এই শেলটা উপরের দিকে, তাহলে আদিবেগ ইউ ইকুয়ালস টু 48 মিটার পার সেকেন্ড, উপরের দিকে 48 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এখন আমার কথা হচ্ছে কোন একটা 30 কেজি ভরের শেল, সে উপর দিকে 48 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা একটা ঘটাই দিছে। এই ঘটনা না ঘটলে সমস্যা ছিল না, ঘটনা ঘটলেই যত সমস্যা। ঘটনাটা ঘটাইল কি, বলা হলো সে উপরের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ভালো করে খেয়াল করো, হঠাৎ করে এই শেলটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সে উপর দিকে যখন যাচ্ছে হঠাৎ করে শেলটা ফেটে গেছে, শেলটা ফেটে দুই ভাগে বিভক্ত হয়। তাহলে এই যে এটা এক ভাগ, এটা এক ভাগ, শেলটা ফেটে দুই ভাগে বিভক্ত হয়েছে। যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে তার একটা ভাগের ভর হচ্ছে 12 কেজি। তাহলে এই ভাগের ভর m1 ইকুয়ালস টু 12 কেজি। বাকি যে ভাগটা তার ভর দেয় নাই। আচ্ছা তোমরাই বলো, 30 কেজি ভরের শেলটা যদি ফাইটা দুইটা ভাগে বিভক্ত হয়, তার একটা অংশ যদি 12 কেজি হয়, আর একটা অংশ, এটাকে আমরা m2 নাম দিলাম, দ্বিতীয় অংশ, এটা কত কেজি হবে একটু কমেন্টে বলো তো। আমাদের এখানে যদি আমাদের এটা 12 কেজি হয়, বাকিটা কত কেজি হবে একটু বলো তো। এক্স্যাক্টলি 18 কেজি, 18 কেজি। তাহলে আমরা বলতে পারি এটা 12 কেজি, বাকিটা হচ্ছে আমাদের 18 কেজি। তাহলে একটা হচ্ছে 12 কেজি আর আরেকটা হচ্ছে আমাদের 18 কেজি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এবার তোমাকে বলা হলো এই দুইটার মধ্যে বড় যেটা আছে, সেটা আমাদের ফেটে গিয়ে থেমে যায়। এর মানে বড় যেটা, এটা হচ্ছে আমার ফেটে গিয়ে থেমে গেছে, তাহলে এটার বেগ v2 ইকুয়ালস টু 0। তোমাকে প্রশ্ন করা হলো
অন্যটার ব্যাগ কত, অন্যটার ব্যাগ b2 ইকুয়ালস টু হোয়াট। তাহলে আমাকে কি বলা হলো একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রশ্নটা এরকম, তোমাকে বলা হলো কোনো একটা শেল উপর দিকে উঠতেছে, উপর দিকে ওঠার সময় হঠাৎ করে এটা ফেটে গিয়ে দুই ভাগে বিভক্ত হলো। তার মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে বড় টুকরা যেটা ছিল সেই বড় টুকরাটা থেমে যায়, আর ছোট টুকরা যেটা ছিল 12 কেজি বরের ওই ছোট টুকরাটি কত বেগে গতিশীল থাকে। তাহলে আমরা ছোট টুকরাটি কত বেগে গতিশীল থাকে, এই ছোট টুকরার ভ্যাগটা, এই ভ্যাগটা আমাকে বের করতে হবে। এখন তাইলে এখানে আমার বুঝতে পারতেছ ঘটনাটা কি করছে, এই শেলটা ফেটে গেছে। এই যে শেলটা ফেটে গেছে এটাই হচ্ছে আমার ঘটনা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সামেশন অফ পি ঘটনা ঘটার আগে ইকুয়ালস টু সামেশন অফ পি, এটা হচ্ছে আগে, ইকুয়ালস টু সামেশন অফ পি পরে। তোমরা সবসময় মনে করো ভাই আমার কি আমাদের অনেক সময় যে জিনিসটা মনে করা হয় সেটা হচ্ছে কি ভাই আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র মনে হয় সংঘর্ষের আগে দুইটা বস্তু থাকলে সংঘর্ষের পরেও দুইটা বস্তু থাকবে। সেই কনসেপ্টটা আমি দূর করার জন্যই তোমাকে এটা করাচ্ছি। অর্থাৎ সবসময় যে আমাদের আগে পরে সেম বস্তু থাকবে তা না কিন্তু। যেমন এখানে ঘটনা যেটা ঘটছে, বস্তু ছিল একটা, সেটা আমার দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে বলো তো সংঘর্ষের আগে কয়টা বস্তু, সংঘর্ষের পরে কয়টা বস্তু? সিম্পল হিসাব। এখানে সংঘর্ষ বলতে মিন করতে ফেটে যাওয়া ঘটনা, ঘটনার আগে কয়টা বস্তু, ঘটনার পরে কয়টা বস্তু, ঘটনার আগে বস্তু কয়টা, ঘটনার পরে বস্তু কয়টা আমাকে বলো। ঘটনার আগে বস্তু কয়টা, ঘটনার পরে বস্তু কয়টা? ঘটনার আগে বস্তু কয়টা, ঘটনার পরে বস্তু কয়টা? ঘটনার আগে বস্তু কয়টা, ঘটনার পরে বস্তু কয়টা? সিম্পল হিসাব ভাই, ঘটনার আগে বস্তু একটা, ঘটনার পরে বস্তু দুইটা। তো ঘটনার পরে যদি বস্তু একটা হয় তো তুমি ভরবেগ কয়টার কাউন্ট করবা? ভাই একটারই কাউন্ট করবো। তাহলে আমাদের ভরবেগ কাউন্ট করবো একটার। তাহলে আমাদের সেই একটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ঘটনা ঘটার আগে, আর এটা হচ্ছে ঘটনা ঘটার পরে। তাহলে ঘটনা ঘটার আগে যেহেতু একটা, তার টোটাল ভরবেগ, তো যেহেতু একটার ভরবেগ কত ভাই, তার ভর হচ্ছে আমাদের এম, তার বেগ হচ্ছে ভি, শেষ। এটা হচ্ছে ঘটনা ঘটার আগে সব। এবার ঘটনা ঘটার পরে দুইটা, কিন্তু একটা হচ্ছে প্রথম বস্তু আর একটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে প্রথমটার জন্য হচ্ছে m1 b1, আচ্ছা এটার ব্যাগ তো ইউ, এটার ব্যাগ হচ্ছে ইউ আদি ব্যাগ, আর m1 b1 প্লাস m2 v2। এবার তুমি ক্যালকুলেশন করো ভাই এম এর মান কত 30, ইউ এর মান কত 48, ভাই m1 এর মান কত, m1 এর মান 12, b1 এর মান আমাকে বের করতে হবে, সরি এটা b1 এর মান আমাকে বের করতে হবে। ভাই m2 এর মান 18, b2 এর মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 12 b1 ইকুয়ালস টু হচ্ছে 30 ইন্টু 48। তাহলে আমাদের 4 12 48 না, হ্যাঁ, তাহলে v1 ইকুয়ালস টু 3 4 12 120 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আনসার। বলো আমরা বুঝছি কিনা বলো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ঘটনা ঘটার, তোমাকে একটা ঘটনা ঘটাইতে হবে, সেই ঘটনাটা ঘটছে, তার আগে টোটাল ভরবেগের সমষ্টি, পরে টোটাল ভরবেগের সমষ্টি সেম। তাহলে আমার ঘটনা ঘটার আগে বস্তু ছিল একটা, ওই বস্তুর ভর ছিল এম, ওই বস্তুর ভর ছিল 30 কেজি, ওই বস্তুর বেগ ছিল 48 মিটার পার সেকেন্ড। ওইটা হচ্ছে আমার ঘটনা ঘটার আগে। ঘটনা ঘটার পরে কিন্তু একটা নয়, দুইটা। যেহেতু দুইটা, তুমি দুইটার জন্য ভরবেগ বের করলা, প্রথমটার ভরবেগ, দ্বিতীয়টার ভরবেগ, দুইটার সমষ্টি, কারণ টোটাল ভরবেগের সমষ্টি। এরপর আমি ক্যালকুলেশন করলে আনসার মিলে যাচ্ছে। এটা বুয়েটে আসছিল কোনো না কোনো এক সালে। একটু এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। ওকে, এটা সবাই বুঝছে কিনা বলো, এটা সবাই বুঝছে কিনা একটু বলো, এটা সবাই বুঝছে কিনা বলো। হ্যাঁ, তাহলে আমরা যে জিনিসটা শিখলাম এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রে আরেকটা জিনিস শিখে গেলাম। এমন না যে দুইটা আমার প্রথম বস্তু সেই দুইটা আমার, এই যে দুইটাই ঘটনার আগে সেই দুইটাই ঘটনার পরে। আমাদের হইতে পারে একটা বস্তুর টুকরো হয়ে গেছে, হইতে পারে না, কোনো ব্যাপার না।
তা আমার কথা হচ্ছে তোমাকে অলওয়েজ টোটাল ভরবেগ কাউন্ট করতে হবে। তো ঘটনা ঘটার আগে টোটাল ভরবেগ এটার, আর ঘটনা ঘটার আগে সেই বস্তুটাই কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। সো এখন তোমাকে সেই দুইটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করতে হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার আমি একটা ম্যাথ করাবো, যদি আমাদের এই টাইপের ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে আমাদের বেসিকের জন্য, মানে একটা বেসিক কনসেপ্ট পড়াবো। যদি আমার এলোমেলো থাকে তখন কি হয় তার জন্য আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতির এটাই হচ্ছে লাস্ট কনসেপ্ট। এটা করলেই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমাদের শেষ এবং এই রিলেটেড সব কিছু আমরা বুঝে গেছি। তো একটু খেয়াল করে দেখি আমরা, একটু খেয়াল করে দেখি আমাদের কোয়েশ্চেনটা আমরা একটু প্রথমে তোমাদেরকে বলি আমাদের টপিক্সটা কি। টপিক্সটা হচ্ছে তোমরা ক্যারাম খেলা সবাই আশা করি দেখছো, ক্যারাম বোর্ড সবাই দেখছো না? ক্যারাম খেলার বোর্ড চিনো তো সবাই? এই যে আমাদের ক্যারাম খেলার যে বোর্ডটা, ক্যারাম বোর্ডগুলো আমরা সবাই চিনি। এখন একটু খেয়াল করো, এখানে আমার একটা ছিদ্র থাকে, 4 কর্নারে 4টা ছিদ্র থাকে। ওকে, এখানে বিভিন্ন লাইন টাইন আমার টানার দরকার নেই। আমার কথা হচ্ছে ক্যারাম খেলায় তোমার কাছে মনে করো এখানে একটা গুটি আছে, ফর এক্সাম্পল তোমার কাছে এখানে একটা গুটি আছে, তোমার কাছে এখানে একটা গুটি আছে, কালো গুটি। এখন তোমার বড় যে গুটিটা দিয়ে মারতে হয়, যেটা অন্য কালারের থাকে সাধারণত, যে অনেক সময় হলুদ কালার, অনেক সময় সাদা কালার, হোয়াট এভার, আমার কথা হচ্ছে বড় যেটা থাকে, যেটা দিয়ে তুমি এটাকে টোকা দিবা, এটা হচ্ছে মনে করো সেই বড়টা। এখন এই বড় গুটি দিয়ে তুমি এটাকে এখানে ফেলতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা? তুমি নিশ্চয় বড় গুটি দিয়ে তুমি এটাকে ধাক্কা দিবে এই জায়গায়, কারণ একটু যদি আমি এটাকে ঠিক মাঝখান বরাবর ধাক্কা দিই সে কিন্তু সোজা যাবে। তো আমি যদি তাকে একটু সাইডে ধাক্কা দিই তাহলে কি হবে? এই যে আমার কালো গুটিটা এই সাইডে ধাক্কার খাওয়ার কারণে সে আমার চলে যাবে এদিকে, মনে করো সে চলে আসলো এখানে। আমার যে লাল গুটিটা সে চলে যাবে হচ্ছে এইদিকে, অর্থাৎ এটার সাথে ধাক্কা খেয়ে এই গুটিটা এটাকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ও চলে গেল এদিকে, আর যে ধাক্কা দিল সে চলে গেল এদিকে। এটা হচ্ছে আমার লাল গুটিটা। এবার একটু খেয়াল করে দেখো তো, তাইলে আমার এখানে ঘটনা ঘটছে হচ্ছে আমি ক্যারাম বোর্ডে এই ক্যারামটাকে থ্রো করলাম, থ্রো করার পর এই গেল একদিকে, এই গেল আরেকদিকে। এবার আমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিভাবে অ্যাপ্লাই করব সেই কনসেপ্ট আমি এখন পড়াবো। অর্থাৎ কোন একটা বস্তুকে তুমি এভাবে থ্রো করলা, থ্রো করার পর একটা গেল একদিকে আরেকটা গেল অন্যদিকে, হ্যাঁ, দুইটা দুই দিকে চলে গেল। এখন তুমি কিভাবে অ্যাপ্লাই করবা, সেটা আমরা এখন শেখাবো। আগে বলো কথাটা বুঝছি কিনা, কনসেপ্টটা বুঝছি কিনা, যে আমাদের প্রথমে এটা কি স্থির, আর এটা আমার কি করলো, এটাকে একটা ব্যাগে ধাক্কা দিল, তাহলে আমার এটা যে ব্যাগে ধাক্কা দিল এটাকে নাম দিলাম হচ্ছে U1 ব্যাগে ধাক্কা দিল, আর এটা ছিল U2, এটা হচ্ছে 0 আদি। ধাক্কা দেওয়ার পর এটা একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, এটার ব্যাগ হচ্ছে মনে করো V2 আর এটার ব্যাগ হচ্ছে V1, এটার ব্যাগ এদিকে, এটার ব্যাগ এদিকে। এখানে তোমাকে মধ্যবর্তী কোণটা দেওয়া থাকবে, এই কোণ থিটাগুলো দেওয়া থাকবে, এই কোণগুলো দেওয়া থাকবে। এখন তুমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এখানে অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় থিটা দেওয়া থাকে, অন্যগুলো বের করতে বলে, অনেক সময় অন্যগুলো দেওয়া থাকে থিটাগুলো বের করতে বলে। সো আমরা সেটাই করব। আগে বলো আমার কথাটা বুঝছে কিনা, যে আমি এটা দ্বারা এটাকে থ্রো করব, এটা এদিকে গেল, এটা এদিকে চলে গেল। এখন তো আমি তো বারবার একটা কথা বলছিলাম, ভাই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি শুধুমাত্র একটা অক্ষের জন্য প্রযোজ্য। তাহলে এটা আছে এই অক্ষে, এটা আছে অন্য আরেকটা অক্ষে, এটা অন্য আরেকটা অক্ষে, এটা অন্য আরেকটা অক্ষে, তিনটা তিন দিকে। এখানে কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি সরাসরি তিনটার জন্য অ্যাপ্লাই করা যাবে? এই তোমরাই বলো, অ্যাপ্লাই করা যাবে কিনা? অ্যাপ্লাই করা যাবে কিনা? এখানে কি আমরা চাইলে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো? এই বলো, তোমরাই বলো, অ্যাপ্লাই করতে পারবো কিনা? অ্যাপ্লাই করতে পারবো কিনা? এখান থেকে থ্রো করলাম, এটা এইদিকে চলে গেল, এটা এইদিকে চলে গেল। এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা?
ওকে, তাহলে বুঝতে পারলাম যে ভাইয়া আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো না। এবার আসো তাহলে টেকনিকটা কি, কি করলে আমি অ্যাপ্লাই করতে পারবো? আসো টেকনিকটা বলি। আচ্ছা, তুমি যে এখন একটা কাজ করো, এই লাইনটাকে, এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরে নিলাম যে কোনো একটা অক্ষ, তার ঠিক লম্ব লাইনটাকে ওয়াই অক্ষ ধরা যায়, যেভাবে ধরা যায়। এই কোণটাকে ধরে নিলাম থিটা, এই কোণটাকে ধরে নিলাম ফাই, যে কোনো একটা কোণ। এখন একটু খেয়াল করো তো, তুমি যদি B1টাকে দুইটা লম্ব উপাংশে ভাগ করো, একটা এইদিকে একটা এইদিকে চলে আসবে না? তাহলে তখন তো এটা আমার এখানে আর থাকবে না। একইভাবে B2টাকে যদি দুইটা লম্ব উপাংশে ভাগ করি, একটা এইদিকে একটা এইদিকে চলে আসবে, তখন তো আমার এটা থাকবে না। তাহলে খেয়াল করে দেখো, আমার টার্গেট ছিল এটা, তারা ভিন্ন ভিন্ন দিকে হওয়া যাবে না, একই লাইনে হইতে হবে। তাহলে আমি যদি এটাকে উপাংশ করে একটা এইদিকে পাঠিয়ে দিই, একটা এইদিকে পাঠিয়ে দিই, এটাকে উপাংশ করে একটা এইদিকে পাঠিয়ে দিই, একটা এইদিকে পাঠিয়ে দিই, তাহলে এবার বলো সবাই আমার হয় এক্সিসে না, এক্স এক্সিসে, না হয় ওয়াই এক্সিসে না? যদি সবাই আমার হয় এক্স এক্সিসে অথবা ওয়াই এক্সিসে হয়, এক্স এক্সিসে সবার জন্য একটা ফর্মুলা করব, ওয়াই এক্সিসে সবার জন্য একটা ফর্মুলা করব, কারণ আমরা বলছিলাম একটা এক্সিসে করা যায়। এখানে তো তিন দিকে ছিল, বাট এখন দেখা যাচ্ছে সবাই মিলে আমার দুইটা অক্ষে আছে। তাহলে আমরা একবার এক্স অক্ষের জন্য করব আর একবার ওয়াই অক্ষের জন্য করব। এবার বলো কথাটা ক্লিয়ার কিনা? তাহলে আমার টার্গেট ছিল এটাই, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কোনো একটা অক্ষ ছাড়া করা যায় না, অক্ষ ছাড়া করা যায় না, ভিন্ন ভিন্ন ওরিয়েন্টেশনে থাকলে করা যায় না। আমরা সেম ওরিয়েন্টেশনে নিয়ে আসলাম, সবাইকে এক্স এক্সিস এন্ড ওয়াই এক্সিসে আমরা কনভার্ট করে নিলাম। এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে কনভার্ট করে নিলে এবার সিম্পল হিসাব, একবার এক্স অক্ষের জন্য করব, একবার ওয়াই অক্ষের জন্য করব। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো। ওকে, যদি ক্লিয়ার হয় এবার এই জিনিসটাকে আমরা গাণিতিকভাবে উপস্থাপন করি। গাণিতিকভাবে আমি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করব, তো আমি পুরো জিনিসটাকে একটু গাণিতিকভাবে দেখাই। এটা হচ্ছে আমি যে থিওরিটিক্যাল তোমাকে এমনি দেখাইছিলাম, মানে কনসেপ্টটা কোথায় অ্যাপ্লাই হয় সেটা দেখাইলাম, যে কোনো জায়গায় অ্যাপ্লাই হইতে পারে। এখন আসো তোমাকে এই চিত্রটা আমি খুব একটু ভালো করে দেখাই দিই, যে চিত্রটা, এই চিত্রটা আমি একটু দেখাই দিই। সেই চিত্রটা কি দেখো, এই যে দেখো, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি ধরে নিলাম M1 ভরের কোনো একটা বস্তু, এই যে বস্তুটা, আর এখানে আরেকটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে M2 ভরের একটা বস্তু। তাহলে আমাদের এই M2 এবং M1 এদের ব্যাগগুলো চিন্তা করো, এদের ব্যাগগুলো দেওয়া আছে। M1 এর আদি ব্যাগ এটা হচ্ছে আমাদের U1, M2 এর যে আদি ব্যাগ এটা হচ্ছে U2, অ্যান্ড U2 ইকুয়ালস টু হচ্ছে 0। এর মানে এটা একটা স্থির গুটি, তাকে আমরা বড় গুটি দ্বারা আঘাত করলাম, তাহলে এটা ছিল স্থির, তাকে এটা থেকে ধাক্কা দিয়ে দিল। তাহলে আমাদের এটার ভর M1, এটার ভর M2। আমরা এটা লাল কালার দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে কোনটা কোন দিকে। ওকে, তাহলে আমরা লাল কালার দিই। লাল বলতে আমরা বুঝবো হচ্ছে M2 U2, আর কালো বলতে আমরা বুঝবো U1 M1, সব কিছু লাল দিই। এটা হচ্ছে আমার M2, আর এটার আদিবেগ হচ্ছে U2 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার এটার আদিবেগ কিন্তু এটা আছে, U1 এটা থাকবে, না থাকলে কেমনে ধাক্কা দিবে? আসে বিদেই তো ধাক্কা দে। এবার ধাক্কার পরে এই লাল বস্তুটা এদিকে চলে গেল, লাল বস্তুটা এইদিকে যে গেল, এই লাল বস্তু এদিকে কত ব্যাগে গেল একটু খেয়াল করো, লাল বস্তুটা এইদিকে চলে গেল, তাহলে এটার এটা ব্যাগ আছে না, এটার এই যে এটা হচ্ছে আমার সেই লাল বস্তুটা, মনে করো সে এখানে আসলো, যাচ্ছে। এখন এটার ভর তো M2, তার আদিবেগ ছিল U2, যার মান 0, শেষ বেগের মান তো আছে, জি ভাইয়া আছে, এবং সেই মানটা হচ্ছে আমরা ধরে নিলাম আমাদের মানটা হচ্ছে V2, মানটা হচ্ছে কত? V2। একইভাবে এই বস্তুটা, এই যে কালো বস্তুটা, এটাকে ধাক্কা দিয়ে সে এদিকে গমন করলো, এই যে এখানে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কালো বস্তুটা, সে আমাদের এখানে গমন করলো, তার ব্যাগের ডিরেকশনটা হচ্ছে এইদিকে। এখন তার ভর আমরা জানি, এটার ভর হচ্ছে আমাদের M1, এটার ভর M1 ছিল, আগে ব্যাগ ছিল U1, সংঘর্ষের পরে, সংঘর্ষের আগে ব্যাগ ছিল U1, সংঘর্ষের পর ব্যাগ হয়ে গেছে B1। আর দ্বিতীয় বস্তুটার সংঘর্ষের আগে ব্যাগ ছিল 0, সংঘর্ষের পর ব্যাগ হয়ে গেছে V2। এবং আমরা ধরে নিলাম এটা যদি আমাদের এক্স এক্সিস হয়, এই কোণটাকে আমরা ধরে নিলাম পাই, এই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা। এতটুকু কথা বুঝছি কিনা বলো, এতটুকু কথা বুঝছি কিনা বলো, এতটুকু কথা বুঝছি কিনা বলো।
এই বিবি মরিয়ম বলতেছে তাও ভিন্ন দিকে। আরে বাবা, আমি তো একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য একই দিকে হইতে হবে। ভিন্ন দিকে মানে আমি তো এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ করতেছি না, আমি অনলি এক্স অক্ষে করতেছি, অনলি ওয়াই অক্ষ করতেছি। অনলি এক্স অক্ষ মানে অনলি এক্স অক্ষে সবাই আছে, অনলি ওয়াই অক্ষ মানে অনলি ওয়াই অক্ষে সবাই আছে। তুমি যে কোনো একটা বরাবর, একদিক বরাবর করতে পারবা, তুমি যে কোনো একদিক বরাবর করতে পারবা, কিন্তু দুইটা দিককে একসাথে মিক্স করা যাবে না। যেমন আমি এক্স আর ওয়াই দুইটাকে একসাথে মিক্স আপ করে করতে পারবো না, এক্স অক্ষ আলাদা করতে হবে, ওয়াই অক্ষ আলাদা করতে হবে। কেন? তাদের দিক সেম না। এখানে তো তিন দিকে, তাদেরকে আমরা দুই দিকে নিয়ে আসলাম। অর্থাৎ আমার একাধিক যদি ভিন্ন ভিন্ন হয়, সবসময় আমরা তাদেরকে এরকম দুইটা অক্ষ বরাবর নিয়ে আসবো, এটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। বলো আগে এতটুকু কথা ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো আমরা ধরে নিলাম ভাইয়া এটাই হচ্ছে আমাদের এক্স অক্ষ। একটু ভালো করে খেয়াল করো, সংঘর্ষের আগে আমার কোনো ঝামেলা নাই। কেন? সংঘর্ষের আগে দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, সো যেটা আমরা কাউন্ট করতেছি, আর এটা তো দিকেই নাই কোনো, কারণ এর ব্যাগের মান 0। এবার এটাকে আমরা ধরে নিলাম ওয়াই অক্ষ, ধরে নিই এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার একটু ভালো করে খেয়াল করো, আমার টার্গেট হলো ভাইয়া আমি B1টা রাখবো না, আমি B1টা রাখবো না, এই দিকে রাখবো না, এই B1টাকে আমরা ডিভাইড করে দিব, তাকে আমি অন্যদিকে পাঠিয়ে দিব। তাহলে কোন দিকে পাঠাবা? আমি এটার সাথে থিটা আছে না, তাহলে যার সাথে থিটা সেটা হবে কি? কস, উপাংশ সূত্র। যার সাথে থিটা সেটা হবে কস, যার সাথে থিটা নাই সেটা হবে সাইন। তাহলে এই B1টার এটার সাথে থিটা আছে, তাহলে এটাকে আমরা বলবো B1 কস থিটা, আর এদিকে হবে B1 সাইন থিটা। ওকে, শেষ। তাহলে আমি বলতে পারি বর্তমানে B1টা আমার আর নাই, B1টা আমার নাই। একইভাবে B2 যেটা আছে, এই B2 সাথে এই কোণটা হচ্ছে ফাই, যার সাথে কোণ সে হচ্ছে কস। তাহলে আমাদের এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারবো B2 কস ফাই। আর একটা উপাংশ হবে এদিকে, এটাকে আমরা বলতে পারি B2 সাইন ফাই। বর্তমানে এটা আমার আর নাই। বলো এতটুকু কথা আমরা বুঝছি কিনা? এতটুকু কথা আমরা বুঝছি কিনা একটু বলি, এতটুকু কথা আমরা বুঝছি কিনা? এতটুকু কথা আমরা বুঝছি কিনা একটু বলি, এতটুকু কথা আমরা বুঝছি কিনা একটু বলি, এতটুকু কথা বুঝছি কিনা একটু বলি। আচ্ছা, একজন বললো যে এক্স অক্ষ হিসাবে কোন দুইটা কি একই হবে? এটা তোমার ম্যাথে একই দিলে একই, না দিলে নাই। আমরা একটাকে থিটা ধরছি, আরটাকে ফাই ধরছি, সো একই হলে তো দুইটাকে থিটা ধরতাম। একই হলে একই দিয়ে করবো, একই না হলে একই নেই। আমরা তো একবার ডাইরেক্ট বেসিক কনসেপ্ট দিয়ে করতেছি। কোন যেটা সেই কোণের সাপেক্ষে বের করবা, কোন যাই হোক তোমার কোনো টেনশন নাই, কারণ তোমাকে আমি বেসিক নিয়মটা শিখাচ্ছি। তোমার টার্গেট হচ্ছে উপাংশের সূত্র দিয়ে তাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষে কনভার্ট করে নেওয়া, শেষ। এখন আমি বলতে পারি এই পুরো চিত্রটাকে আমি সংক্ষেপে এখানে আঁকতেছি। ভাইয়া আরো ছোট করে আঁকি। এটা হচ্ছে ভাইয়া M1 বরের বস্তু, তার এদিকে ব্যাগ ছিল হচ্ছে U1। এটা হচ্ছে ভাইয়া আমাদের M2 বরের বস্তু, এটা হচ্ছে ভাইয়া আমাদের M2 বরের বস্তুটা, M2 বরের বস্তুটা তার আদি ব্যাগ ছিল U2 = 0। এবার আমরা যদি এটাকে দুইটা অক্ষে বিভক্ত করি, ভাই আমরা যদি দুইটা অক্ষে বিভক্ত করি, সরি হ্যাঁ, একটা অক্ষ হচ্ছে ভাইয়া এটা, আর একটা অক্ষ হচ্ছে এটা। তাহলে আমরা ইজিলি এখানে তাহলে আমরা বলতে পারি আমরা এটাকে বিভক্ত করে কি পাইছি, একটু ভালো করে খেয়াল করি। আমি কালো কালার আঁকা মানে হচ্ছে প্রথম বস্তু, লাল কালার আঁকা মানে হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে একটু খেয়াল করো, প্রথম বস্তু এই যে এটা থেকে ভাগ করে এটা পাইছি, উপরের দিকে পাইছি B1 সাইন থিটা। এটা কালো মানে প্রথম বস্তুর জন্য, কারণ এই প্রথম বস্তুটাকে বিভক্ত করছি। উপরের দিকে আছে ভাইয়া B1 সাইন থিটা। এরপর ভাইয়া আমাদের এদিকে আছে B1 কস থিটা। এবার আসেন ভাইয়া লালটা মানে হচ্ছে নিচেরটা, এই যে B2, এই B2টাকে ভাগ করে এদিকে পাইছি আমরা B2 কস পাই, আর এদিকে পাইছি হচ্ছে B2 সাইন ফাই। এটা হচ্ছে ওভারঅল আমার হিসাবটা, যে এই জিনিসটা পাইছি। এই চিত্রটাকে আমরা সংক্ষেপে আঁকলাম মানে আমাদের সুবিধার্থে আর কি, কারণ আমার তো এখন এত এগুলো আর আঁকার দরকার নাই। আমার এটাকে দুই ভাগে বিভক্ত করে এটা আর এটা পাইছি, শুধু তাদেরকে দেখাইছি, পুরাটা দেখাই নাই। বলো আমরা একটু বুঝছি কিনা? একটু বুঝছি কিনা? তাহলে আমাদের কি হলো, M1 বরের কোন একটা বস্তু আদিবেগ হচ্ছে U1,
সে আমাদের একটি স্থির বস্তুকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর আমাদের যে ওই স্থির বস্তুটা এদিকে চলে গেল, আর গতিশীল যে ধাক্কা দিল সে এদিকে চলে গেল v1 বেগে, আর ও v2 বেগে। এই যে এই দিকটা যেহেতু আমার সেম ওরিয়েন্টেশনে নাই, আমি যে কোনো একটা সাপেক্ষে, এটার সাপেক্ষে আমরা কি করলাম, এদেরকে x অক্ষ আর y অক্ষে বিভক্ত করলাম, এটাকে x অক্ষ ধরে নিলাম, এটাকে y অক্ষ ধরে নিলাম। তাহলে এই b1টাকে দুটো উপাংশে বিভক্ত করলাম, b2টাকে দুটো উপাংশে বিভক্ত করলাম। উপাংশে বিভক্ত করা মানে কি, মনে করো আমাকে তুমি দুটো উপাংশে বিভক্ত করছো, মানে কি আমাকে ভাগ করে ফেলছো, তো আমাকে ভাগ করলে আমি কি আর আসি নাই, আবার দুইটাকে যুক্ত করে দাও, এই যে আমি আসি। এর মানে উপাংশ দুটোকে যুক্ত করলে মূল বস্তুটা থাকে, আর মূল বস্তুটাকে ভাগ করে দিলে সেটা নাই হয়ে যায়, এরকম। তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, এবার একবার সোজা হিসাব। সোজা হিসাব কি, প্রথমে তুমি x অক্ষ বরাবর করো। তাহলে আমরা প্রথমে করবো হচ্ছে ভাইয়া x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর পুরো হিসাবটা তোমার নিজের মতো, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া x অক্ষ বরাবর সংঘর্ষের আগে সংঘর্ষের পরে। তো x অক্ষ বরাবর সংঘর্ষের আগে কি ছিল, এটা হচ্ছে প্রথম বস্তু। তো প্রথম বস্তুর x অক্ষ বরাবর বেগ কত, তাহলে আমরা বলতে পারবো ভাইয়া m1 u1 আর প্লাস m2 u2 ইকুয়ালস টু আমরা বলতে পারি সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে x অক্ষ বরাবর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে b1 cos থিটা আর একটা b2 cos পাই। একটা হচ্ছে b1 cos থিটা আর একটা হচ্ছে b2 cos পাই। এই b1 cos থিটাটা কোন বস্তুর জন্য ভাইয়া, এটা ছিল আমাদের প্রথম বস্তুর জন্য। তাহলে প্রথম বস্তুর ভর কত ছিল m1, তাহলে এই m1 b1 cos থিটা প্লাস m2 b2 cos থিটা, কারণ এই বেগটা হচ্ছে দ্বিতীয়তার, যার ভর তার বেগ, এখান থেকে পাবো তার ভর বেগ। তাহলে আমরা ভর বেগ পেলাম, শেষ। সংঘর্ষের আগে টোটাল ভর বেগ, সংঘর্ষের পর টোটাল ভর বেগ। আর এখানে তো m2 মান দেওয়ার প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট শূন্য, এটা ডাইরেক্ট শূন্য। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া m1 u1 ইকুয়ালস টু m1 v1 cos থিটা প্লাস m2 v2 cos পাই। বলো আমরা এতটুকু কথা বুঝছি কিনা, এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা বলো। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা বলো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমাদের এখান থেকে আমাদের যে জিনিসটা হয়, তোমাকে কিছু একটা বের করতে বলবে, তো আমাদের যেটা বের করতে বলে তুমি সেটা বের করতে পারবা। ফর এক্সাম্পল আমার এখান থেকে বললো পাই ইকুয়ালস টু কত, পায়ের মান বের করতে বললো সাধারণত যেটা বলে। তাহলে আমরা এখান থেকে পাইওয়ালা অংশটা বাছাই করে নিই। তো পাইওয়ালা অংশটা বাছাই করলে আমরা পাবো কত, এই দেখো m2 b2 cos পাই ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে m1 u1 মাইনাস m1 b1 cos থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, আমাদের এখান থেকে বলা যায় b2 cos পাই ইকুয়ালস টু m1 u1 মাইনাস m1 b1 cos থিটা ডিভাইডেড বাই m2। এটা হচ্ছে b2 cos পাই এর মান, এটা b2 cos পাই এর মান। তো আমরা এই জিনিসটা দেখলাম। তবে তোমার পরীক্ষায় এত কঠিন কোনো কিছু লাগবে না, কেন, কারণ পরীক্ষায় তো তোমার এগুলো মান দেওয়া থাকবে, তুমি মান বসালে এখান থেকে একটা মান পেয়ে যাবা, মান বসালে এখান থেকে তুমি পেয়ে যাবা b2 cos পাই ইকুয়ালস টু সামথিং। তাহলে তুমি পেয়ে গেলা b2 cos পাই ইকুয়ালস টু সামথিং, কিছু একটা তুমি পাইলা, b2 cos পাই ইকুয়ালস টু সামথিং কিছু একটা পাইলা। এক কথায় এখানে তোমাকে মেইন লাইন যেটা, এটা হচ্ছে এটা সংঘর্ষের আগে, আমাদের সংঘর্ষের আগে এটা প্রথম বস্তুর ভর m1, x অক্ষ বরাবর বেগ হচ্ছে u1, তাহলে m1 v1, এখানে ভর হচ্ছে m2, বেগ হচ্ছে 0, তাহলে আমাদের m2 ইন্টু 0। সংঘর্ষের পরে আমাদের প্রথম বস্তুর বেগ হচ্ছে b1 cos থিটা, তাহলে এই যে প্রথম বস্তুর ভর ইন্টু প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে b2 cos পাই, দ্বিতীয় বস্তুর ভর ইন্টু দ্বিতীয় বস্তুর বেগ। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যা বের করা লাগে আর কি, যেগুলো যেটা দেওয়া থাকবে না সেটাই তো বের করব। তো আমরা এখান থেকে b2 cos পাই বের করলাম, কারণ b2 এর মানও বের করতে বলবে, তোমাকে cos পাই এর মানও বের করতে বলবে। তোমাকে প্রশ্ন করবে b2 ইকুয়ালস টু হোয়াট আর cos পাই ইকুয়ালস টু হোয়াট।
এটুকু আমরা বের করতে পারবো কি না? ওকে, যদি আমরা একটু বের করতে পারি ভাই, এবার ওয়াই অক্ষে, এক্স অক্ষ আমাদের শেষ, এবার ভাইয়া ওয়াই অক্ষ বরাবর করি। ওয়াই অক্ষ বরাবর করলে কেমন হয়? একই নিয়ম, একই নিয়ম। তুমি ওয়াই অক্ষ বরাবর করো। ওয়াই অক্ষ বরাবর দেখো উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। সো তোমাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাইয়া যে কোনো একটা দিককে আমাদের পজিটিভ ধরতে হবে। কোন দিকটাকে পজিটিভ ধরবো? ভাই আমি ওয়াই অক্ষের যে উপরের দিক, উপরের দিকটাকে ধরে নিলাম পজিটিভ। ওকে, তাহলে কেউ যদি তার উল্টো দিকে হয় সেটা নেগেটিভ। জি ভাইয়া, তাহলে আসেন আমরা করা শুরু করি। সেটা হচ্ছে সংঘর্ষের আগে, সংঘর্ষের আগে প্রথম বস্তু M1, এই প্রথম বস্তুর ভর হচ্ছে M1 ইন্টু এই প্রথম বস্তুর ব্যাগটা ছিল এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কি তার কোনো ব্যাগ আছে? নাই, সুতরাং ওয়াই অক্ষ বরাবর ব্যাগ হচ্ছে 0 প্লাস দ্বিতীয় বস্তুর ভর, তার ব্যাগ তো এমনিতেই 0, শেষ। সংঘর্ষের আগে টোটাল ভর ব্যাগ শেষ, পুরোটাই 0। সংঘর্ষের পরে এই যে B1 sin θ, এটা কার? প্রথম বস্তুর ব্যাগ উপরের দিকে, মানে পজিটিভ। তাহলে প্রথম বস্তুর ভর M1, B1 sin θ হচ্ছে তার ব্যাগ, এবং দ্বিতীয় বস্তুর ব্যাগ হচ্ছে B2 sin π, সেটা হচ্ছে নিচের দিকে। তো এই উপর দিকটা পজিটিভ হলে নিচের দিকটা কেমন? নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি মাইনাস M2 B2 sin π। আগের মতো এখান থেকে তোমাকে B2 sin π টা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো M2 B2 sin π ইকুয়ালস টু M1 B1 sin θ। তাহলে এখান থেকে বলতে পারি B2 sin π ইকুয়ালস টু M1 B1 sin θ ডিভাইডেড বাই M2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি B2 sin π এটা কিছু একটা মান পাবো। তাহলে সিম্পল কথা ভাই, B2 cos π এটার কিছু একটা মান পাইছিলাম, মান কিছু একটা, তোমরা তো ক্যালকুলেশন করে কিছু একটা মান পাবা, এটার কিছু একটা মান পাইলা। এখন যদি এটাকে তুমি ইকুয়েশন নাম্বার 2 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, তাহলে 2কে 1 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? 2কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, B2 কাটাকাটি, সাইন বাই কস সমান 10, তাহলে 10 π ইকুয়ালস টু এটাকে এটা দ্বারা ভাগ করলে কিছু একটা পাবা। এখান থেকে তুমি পায়ের মান পেয়ে যাবে এত। এই পায়ের মানটা তুমি যে কোনো একটা এটা বা এটা যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে B2 এর মান পেয়ে যাচ্ছ না, এটাই তোমার আনসার। এইভাবে আমরা করতে পারি। বলো আমরা এটা বুঝছি কিনা? এই একজনে বললো এক্স অক্ষ বরাবর করলে ওয়াই অক্ষ বরাবর করতে হবে না, তাই তো? না, দুইটা অক্ষ বরাবরই করতে হবে। তোমাকে ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলো এমনভাবে দেওয়া হবে, দুইটা অক্ষ বরাবর করা ছাড়া তুমি আনসার পাবা না কখনো। যেমন একটা অক্ষ বের করলে তুমি দেখবে এখানে আননোন দুইটা, একটা B2ও বের করতে বলছে, পাইও বের করতে বলছে। দুইটা আননোন সলভ করার জন্য দুইটা ইকুয়েশন লাগে, ওই কারণে তোমার B2 আর পাইয়ে দুইটা ইকুয়েশন লাগবে। কোথেকে পাবা? একটা এক্স অক্ষ থেকে পাবা আর একটা ওয়াই অক্ষ থেকে পাবা, সেটা আমরা এখানে বের করলাম। তাহলে আমার কথা হচ্ছে যদি কখনো আমার ওরিয়েন্টেশন ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে আমি সবাইকে এক্স অক্ষ বরাবর ডিস্ট্রিবিউট করবো, সবাইকে ওয়াই অক্ষ বরাবর ডিস্ট্রিবিউট করবো, সবাইকে এক্স অক্ষ বরাবর ডিস্ট্রিবিউট করে সেই দিকে আমরা ফর্মুলা করবো হচ্ছে কার? সেই দিকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করবো। আবারও বলতেছি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি শুধুমাত্র একটা অক্ষ বরাবর প্রযোজ্য, ওই কারণে অন্যদিকে নিয়ে নেই। একইভাবে ওয়াই অক্ষ বরাবর নিলাম, তাহলে আমরা একবার সবগুলোকে এক্স অক্ষ বরাবর আনলাম, সবগুলোকে ওয়াই অক্ষ বরাবর আনলাম। এবার হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভর ইন্টু প্রথম বস্তুর ব্যাগ, একবার এক্স অক্ষে চিন্তা করব, একবার ওয়াই অক্ষে চিন্তা করব। এক্স অক্ষে যখন চিন্তা করব ওয়াই অক্ষে মাথায় আনবো না, ওয়াই অক্ষের ব্যাগগুলো আমি মাথায় আনবো না, আর ওয়াই অক্ষ যখন চিন্তা করব এক্স অক্ষেরগুলো আমি মাথায় আনবো না। তাহলে আমার ম্যাথ অটোমেটিক মিলে যাবে। বলো আমরা বুঝছি কিনা? অর্থাৎ তুমি উপাংশের কনসেপ্টটা ব্যবহার করে সবাইকে এক্স অক্ষ আর ওয়াইকে ডিস্ট্রিবিউট করবে, তারপর করে ফেলবে। এই ম্যাথটা অনেকের কাছে হচ্ছে সুপার হার্ড লেভেলের একটা ম্যাথ। আসলে সুপার হার্ডের কোনো কিছু নাই, বেসিকটা ক্লিয়ার করো, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এতটুকু জানলে আমরা আশা করি এই ধরনের ম্যাথে আমরা কোনো প্রবলেম ফেস করবো না আশা করি। একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু জানাও। একটু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা?
ওকে, আচ্ছা, যদি আমরা এতটুকু আমাদের ক্লিয়ার হয়, এবার আমরা একটু সামনের দিকে আগাইতে পারবো। এতটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা একটু সামনের দিকে আগাইতে পারবো। আচ্ছা দেখো, তো আমাদের যদি কখনো এরকম হয় যে আমাদের ব্যাগগুলা সবগুলা একই দিকে নাই, তখন আমরা যে কাজটা করব তাকে উপাংশে বিভক্ত করব। উপাংশে বিভক্ত করে তাদেরকে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষে বিভক্ত করে নিয়ে আসব। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষে যখন বিভক্ত করলাম, সিম্পল হিসাব, আমার এখানে দেখো আদি ব্যাগ এক্স অক্ষ বরাবর, এর মানে ওয়াই অক্ষ বরাবর নাই, নাই মানে শূন্য। দ্বিতীয় বস্তুর আদি ব্যাগ এটা তো শূন্যই, কোনো অক্ষ বরাবর নাই। প্রথম বস্তুর আদি ব্যাগ কিছুটা এইদিকে কিছুটা এইদিকে, তাহলে যখন এক্স অক্ষ চিন্তা করবো তখন এক্স অক্ষের ব্যাগটা নিব, ওয়াই অক্ষ যখন চিন্তা করবো ওয়াই অক্ষটা নিব। একইভাবে দ্বিতীয় বস্তুর ব্যাগ কিছুটা এইদিকে কিছুটা এইদিকে, কারণ আমি তাকে দুইটা অক্ষ বিভক্ত করে ফেলছি। যখন আমি এক্স অক্ষ নিব তখন এটা কাউন্ট করবো, যখন আমি ওয়াই অক্ষ নিব তখন এটা কাউন্ট করবো। এর মানে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তাদেরকে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষে নিয়ে আসা, আনার পর সোজা সাপটা হিসাব। যখন এক্স চিন্তা করবো অন্য কোনো কিছু নাই, এক্স অক্ষ বরাবর এই যে দেখো এরা নাই, এরা নাই। এক্স অক্ষ বরাবর প্রথম বস্তুর আদিবেগ u1 m1 u1, দ্বিতীয় বস্তুর আদিবেগ আমাদের u2 = 0, বড় হচ্ছে m2, তাহলে m2 u2 শূন্য। এরপর b1 cos θ হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের প্রথম বস্তুর ভর ইন্টু এই বেগটা, আর b2 cos φ হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের দ্বিতীয় বস্তুর ভর m2 ইন্টু b2 cos φ, শেষ হয়ে গেল। তো একইভাবে ওয়াই অক্ষ যখন চিন্তা করবো তখন এক্স অক্ষে কেউ নাই, সব ওয়াই অক্ষে। এবার ওয়াই অক্ষে যারা আছে তাদেরকে কাউন্ট করো। যদি একই দিকে হয় যোগ করবো, বিপরীত দিকে হইলে বিয়োগ করব। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, যদি সামনের দিকে আগাই, এবার তোমাদেরকে আমরা একটা কনসেপ্ট পড়াবো, সেটা হচ্ছে আমাদের টান বলের কনসেপ্ট। কার কনসেপ্ট একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের টান বলের কনসেপ্ট। টান বল, টান বল ইংলিশে যাকে বলা হয় টেনশন। তাহলে তুমি যাকে টেনশন বলো তাকে আমরা বলি টান, আর তুমি যাকে টান বলো তাকে আমি বলি টেনশন। অর্থাৎ এক কথায় টান বল বা টেনশন বলতে কি বুঝে সেটা আমরা একটু খেয়াল করি। তো আমাদের প্রথমে জানতে হবে টান বল বা টেনশনটা কি। তো আমরা একটু খেয়াল করে দেখি টান বল বা টেনশন জিনিসটা কি, আমরা একটু খুব ভালো করে খেয়াল করি। তো খেয়াল করলে দেখবা আমাদের প্রথমত আসো, মনে করো আমরা এখানে কোনো একটা বস্তু, এই যে এটা মনে করো কোনো একটা আমাদের অংশ বা আমাদের কোনো একটা ফিক্সড এরিয়া, অর্থাৎ মনে করো এটা দেওয়াল। এই দেওয়াল থেকে মনে করো কোনো একটা বস্তুকে আমি সুতা দিয়ে বেঁধে দিলাম। এই যে বস্তুটা, এই বস্তুর ভর হচ্ছে আমাদের এম বরের বস্তুকে আমি উপর থেকে বেঁধে দিলাম। যদি উপর থেকে বেঁধে দিই তাহলে একটু খেয়াল করে দেখো কি হবে। এই তোমার কি মনে হয় এম বরের বস্তুটাকে আমি বেঁধে দিলে সুতাটা কি এরকম হয়ে থাকবে, নাকি সুতাটা একেবারে টান টান হয়ে থাকবে? তোমার কি মনে হয়? আমরা একটা বস্তুকে সুতায় বেঁধে ঝুলাই দিলাম, এই যে মনে করো এই বস্তুটাকে যদি আমি এই রশিতে ঝুলাই দিই, এটা আমার কি টান টান হয়ে থাকবে না, নাকি এটা এরকম কুচকাই থাকবে? অবশ্যই কুচকাই থাকবে না, এটা টান টান হয়ে থাকবে। এটা বিলিভ করো তো আমরা যখন কোনো একটা বস্তুকে ঝুলাই দিলে এটা টান টান হয়ে থাকবে। আমার প্রশ্ন হলো কেন এটা টান টান হয়ে থাকবে, তার একটাই কারণ ভাইয়া, অভিকর্ষ বল আমাদের কোন দিকে কাজ করে? অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে। অভিকর্ষজ বল সে নিচের দিকে কাজ করে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তার যে ওজনটা, এই ওজনটা হচ্ছে mg নিচের দিকে কাজ করে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া আমাদের এই বস্তুটার ওজন mg এর কারণে সে নিচের দিকে চলে যাওয়ার কথা না? জি ভাইয়া চলে যাওয়ার কথা, যদি আমার সুতা দ্বারা বাঁধা না থাকতো। এই সুতা দ্বারা বাঁধার কারণে সে আমার নিচের দিকে পড়তেছে না। এখন তোমরাই বলো কোনো একটা বস্তু স্থির থাকবে কখন? যখন আমরা বলতে পারবো ওই বস্তুটা তখনই স্থির থাকবে
যখন ওই বস্তুর উপর টোটাল লব্ধি বলের মান শূন্য। তাহলে তুমি আমারে বলো এইদিকে যদি আমার এমজি পরিমাণ একটা বল থাকে, একটু খেয়াল করে দেখো এই বস্তুটা, এই বস্তুর উপর এইদিকে আমার একটা বল আছে এমজি, তাহলে নিশ্চয় আমি বলতে পারি এই বলের সমপরিমাণ একটা বল নিচে উপর দিকে আছে। যদি এই বলের সমপরিমাণ একটা বল উপর দিকে না থাকতো এই বস্তুটা কি এখানে সাম্যাবস্থায় থাকতো? এই বলো সাম্যাবস্থায় থাকতো কিনা? যদি আমার একটু ভালো করে খেয়াল করো, এখানে কোন একটা বস্তু, এই বস্তুটার ওজন নিচে দিয়ে কাজ করে এমজি। এখন আমার কথা হচ্ছে এটাকে যখন আমি ছেড়ে দিব এই নিচে দিয়ে পড়ে যাওয়ার কথা, বাট আমি যখন সুতা দিয়ে বেঁধে দিলাম সে নিচে দিয়ে পড়তেছে না, এখানে টান সুতাটাকে টেনে ধরে রাখছে এবং সেখানে ঝুলে আছে। আমার কথা হচ্ছে এই যে ঝুলে আছে সেটা এই জায়গায় সাম্যাবস্থায় আছে, স্থির। তো স্থির মানে কি? তার উপর লব্ধি বলের মান শূন্য। তো লব্ধি বলের মান শূন্য মানে কি? ওজন যদি নিচে দিয়ে কাজ করে নিশ্চয়ই তার উপর সমপরিমাণ বল উপর দিকে কাজ করতেছে না? জি ভাইয়া, অবশ্যই করতেছে। ওকে, এই যে আমার বস্তুর উপর অবশ্যই করতেছে সেটা হচ্ছে আমার উপরের দিকে। এই উপরের দিকে যে করতেছে ও আমার বস্তুটাকে টেনে ধরে রাখতেছে এবং এটাকে আমরা বলতেছি টান বল টি বা টেনশন। এর মানে এই টিটা হচ্ছে এমজি এর সমান, টি ইকুয়ালস টু এমজি, অর্থাৎ এমজি এর সমপরিমাণ একটা টান বল উপর দিকে কাজ করে বিদায় আমার বস্তুটা এখানে ঝুলে আছে, এটা স্থির আছে, নাও স্থির থাকতে পারতো না। এটাকে আমরা বলি টান বল। তাহলে একটু খেয়াল করো, এখন আসি আমাদের এখানে টান বল কোন দিকে কাজ করে? এই যে এইদিকে আমার টান বল কাজ করতেছে একটা, এটা হচ্ছে আমার টান বল টি। এখন আসো তোমরা ম্যাথ করার সময় টান বলকে কোন দিকে ধরবা, কোন দিকে টান দিবে, কোন দিকে টান বল ধরবা, একটু ভালো করে খেয়াল করো। এটা একটু খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, এই বস্তুটা এখান থেকে যদি ঝুলে থাকে এই বিন্দুতে নিচে ঝুলানো আছে, আমার এই বস্তুটা এই বিন্দু থেকে নিচে ঝুলানো আছে। এখন এই বস্তু যদি এই বিন্দু থেকে ঝুলানো থাকে তাহলে বস্তু থেকে ওই যে বিন্দু থেকে ঝুলানো আছে ওই বিন্দুর দিকে একটা টান বল কাজ করে যার নাম হচ্ছে টি। এই বস্তু থেকে ঝুলন বিন্দুর দিকে সবসময় একটা টান বল কাজ করে। তাহলে টান বল সবসময় কোন দিকে কাজ করে? সিম্পল হিসাব মাথায় রাখবো। টান বল কখন কাজ করে? কোন একটা বস্তুকে যখন আমি কোন একটা জায়গায় ঝুলিয়ে দিব, তখন আমার টান বল কাজ করে। আর কোন একটা বস্তুকে যখন আমরা কোন একটা জায়গায় ঝুলিয়ে দিব তখন টান বল ওই দিকে কাজ করে যেদিকে বস্তু বাঁধা আছে বা যে বিন্দুর সাপেক্ষে বস্তু ঝুলে আছে। তো যেহেতু বস্তুটা আমার এই বিন্দুর সাপেক্ষে ঝুলে আছে তাহলে টান বল ওই ঝুলন বিন্দুর দিকে কাজ করে, টান বল ঝুলন বিন্দুর দিকে কাজ করে। তাহলে বলো টান বলের দিক কোন দিকে? টান বলের দিক কোন দিকে বলো তো? টান বলের দিক কোন দিকে? অবশ্যই ঝুলন বিন্দুর দিকে। একটু বলো টান বলের দিক কোন দিকে, এই কমেন্টে বলো টান বলের দিক কোন দিকে, টান বলের দিক কোন দিকে, টান বলের দিক কোন দিকে, একটু বলো টান বলের দিক কোন দিকে, টান বলের দিক কোন দিকে একটু বলো। আজকের ক্লাস সহ বাকিদেরকে জানিয়ে দিও, আজকের ক্লাস সহ বাকিগুলো ক্লাসের পরে ডিলিট করে দেওয়া হবে, কোনো ক্লাস সেভ থাকবে না। ওকে, তাহলে এটা আমাদের ঝুলন বিন্দুর দিকে কাজ করে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি আমার এই টান বলটা সবসময় সেই ঝুলন বিন্দুর দিকে কাজ করে। এবার একটু ভালো করে খেয়াল করো, এখন মনে করো এখানে আমার এরকম আছে, ভালো করে খেয়াল করো, এইখান থেকে সুতা দিয়ে বাঁধা এবং এখান থেকে সুতা দিয়ে বাঁধা কোনো একটা বস্তু আমরা এখানে ঝুলানো আছে। তাহলে আমরা আগে এখানে আঁকি, তাহলে আমরা একটা বুঝলাম এই সিচুয়েশন আমরা টান বল জেনে গেলাম। এবার আসো ভাই এই সিচুয়েশনটা কেমন? এই যে এরকম, এখান থেকে একটা সুতা বিন্দু আছে, এখান থেকে একটা বিন্দু আছে, এই দুটো বিন্দু থেকে সুতার সাহায্যে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হলো। যদি এই দুটো বিন্দু থেকে সুতার সাহায্যে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কি হয় একটু খেয়াল করো। মনে করো ঠিক সেন্টারে, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান, এইখানে আমার বস্তুটা আছে, তাহলে নিশ্চয়ই বস্তুর ওজন নিচের দিকে এমজি কাজ করতেছে। এবার বলো এই বস্তুটাকে টেনে ধরে রাখছে কয়টা সুতা? অবশ্যই ভাইয়া দুইটা সুতা। এই বস্তুটাকে টেনে ধরে রাখছে কয়টা সুতা?
অবশ্যই ভাইয়া দুইটা সুতা। তাহলে দুইটা সুতা এই বস্তুটাকে টেনে ধরে রাখে। প্রথম কথা হচ্ছে দুইটা সুতা এই বস্তুটাকে টেনে ধরে রাখে। এখন একটু খেয়াল করে দেখো, এবার আসো, তাহলে এখানে টান বল কয়টা? দুইটা। সুতা যতটা টান বলো দুইটা, ততটা। তো যেহেতু আমার দুইটা সুতা দিয়ে বেঁধে রাখছি, টান বলো দুইটা। তাহলে একটা হচ্ছে এই সুতায় কাজ করবে, আর একটা হচ্ছে এই সুতায় কাজ করবে। এই সুতায় যে কাজ করবে সে এই সুতার ঝুলন বিন্দু হচ্ছে এই বিন্দু, এই বিন্দুর দিকে। এই সুতায় যে কাজ করবে সে এই সুতার ঝুলন বিন্দু এই বিন্দু, এই বিন্দু দিয়ে কাজ করবে। তাহলে আমাদের সে সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করবে, সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে টান বল সবসময় ঝুলন বিন্দুর দিকে। তাহলে এখানে যেহেতু টান আমাদের সুতা যেহেতু দুইটা, তাহলে আমার টান দুইটা। এবার এই সুতা দুইটা সুতার দৈর্ঘ্য সমান, তাহলে আমরা বললাম সুতা দ্বয়ের দৈর্ঘ্য সমান। তো সুতা দুইটার দৈর্ঘ্য যদি সমান হয়, বস্তু ঠিক সেন্টারে আছে, তাহলে এখানে টান বল যা, এখানেও টান বল তা। এবার যদি এরকম হয়, এরকম একটা সুতা লম্বা আর একটা সুতা খাটো, এখানেই আমার বস্তুটা আছে, যদি আমার এখানে বস্তুটা থাকে, তার ওজন আমাদের এমজি নিচের দিকে কাজ করতেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তার যে এবার টান বল এবার কয়টা? এবারও দুইটা। এবার এই দুইটা টান বল কোন দিকে? এই যে ভাইয়া, এটা হচ্ছে প্রথম সুতা, এই যে প্রথম সুতা, এটার উপর এটা টান বল, এটা হচ্ছে দ্বিতীয় সুতা, এটার উপর এটা টান বল। এই সুতার টান বল এই সুতার ঝুলন বিন্দু এটার দিকে, এই সুতার টান বল এই সুতার ঝুলন বিন্দু এটার দিকে। এবং এই ক্ষেত্রে দুইটা সুতার দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, যেহেতু দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, এক্ষেত্রে আমাদের টানটাও ভিন্ন ভিন্ন, এক একজনের ক্যাপাসিটি এক এক রকম। তাহলে আমরা বলতে পারি এটার টান বল হচ্ছে T1 আর এটার টান বল হচ্ছে T2। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এখানে নিচের দিয়ে কাজ করে mg, উপর দিয়ে কাজ করে t। এই যে আমার দুইটা টি এর লব্ধি যেটা, সেই লব্ধিটা আমার এমজিকে ধরে রাখে। একইভাবে এই দুইটা T1 T2 এর লব্ধি যেটা, সেটা এমজিকে আমাদের সাম্য অবস্থায় রাখে। এটা হচ্ছে আমার সাম্য অবস্থার শর্ত। তাহলে আমাদের টান বল সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে কিনা বলো? তাহলে টান বল আমরা বুঝছি কিনা বলো? টান বল সম্পর্কে আমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? প্রথম কথা হচ্ছে আমরা জেনে রাখবো, টান বল মানে হচ্ছে যখন কোনো একটা বস্তুকে কোনো সুতা বা দড়ি দিয়ে বেঁধে দিব, তখন আমাদের টান বল কাজ করে। এবং টান বল সবসময় কাজ করে যে সুতা দিয়ে বা যে রশি দিয়ে ঝুলানো হয়, ওই রশির ঝুলন বিন্দুর দিকে। কোনো একটা বস্তুকে যতটা সুতা দ্বারা আমাদের টেনে ধরে রাখা হয়, টান বল ততটা কাজ করে, এবং প্রত্যেকটা সুতায় একটা করে টান বল কাজ করে। এবং কোনো একটা সুতায় টান বল কোন দিকে কাজ করবে সেটা ডিপেন্ড করে ওই সুতার আমাদের জয়েন্টটা কোথায়, ওই সুতার ঝুলন বিন্দুটা কোথায়। ওই সুতার ঝুলন বিন্দু যেদিকে, ওই দিকে আমার টান বলটা কাজ করবে। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আজকে ধ্রুব T1 T2 এর মধ্যে কোনটা বড়? T1 T2 এর মধ্যে কোনটা বড় সেটা বের করতে হলে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। আর এই ধরনের ক্যালকুলেশনগুলো করবা হচ্ছে তোমরা ম্যাথ সেকেন্ড পেপারের 8 নম্বর অধ্যায় স্থিতিবিদ্যা, আমাদের স্থিতিবিদ্যার 2 নম্বর অধ্যায়। তো ওইটার স্থিতিবিদ্যার মধ্যে 3টা অধ্যায় আছে, আমাদের 3টা অধ্যায়ের মধ্যে 2 নম্বর অধ্যায়ে তুমি এই ধরনের ম্যাথগুলো করবা। এই ধরনের ম্যাথ আমাদের এখানে নাই, সো আমরা এই ধরনের ম্যাথ করাতে পারতেছি না। তো আমাদের এখানে হচ্ছে জাস্ট তোমাকে কনসেপ্টটা জেনে রাখতে হবে, কারণ আমরা একটা এখন কপিকলের কনসেপ্ট করব। এই কপিকলের কনসেপ্টের জন্য আমার এই টান বল সম্পর্কে আইডিয়া রাখতে হলো। কপিকলের কনসেপ্টের জন্য টান বল সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হলো। এবার আসো তোমাদেরকে কপিকল শিখাচ্ছি। কপিকলের কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা একটু করলে আমাদের আজকে ক্লাস শেষ। তো আমরা কপিকলের কনসেপ্টটা একটু শিখে নিই। তো একটু ভালো করে খেয়াল করি, কপিকল কি আশা করি সবাই জানো, যে আমাদের এরকম, এই যে অনেক সময় এরকম থাকে না, এই যে এরকম একটা বস্তু আছে মনে করো, এই বস্তুটার সাপেক্ষে আমাদের এই যে একটা, ওই যে অনেক সময় টিউবওয়েল বসানোর সময় একটা বস্তু এরকম ঘুরে দেখো না। এখন এখানে একটা রশি বাঁধা আছে,
এই রশ্মি দিয়ে একটা বস্তু বাঁধা আছে এইদিকে, আর একটা বস্তু বাঁধা আছে এইদিকে। তো তুমি স্বভাবতই বুঝতে পারতেছো এই দুইটা বস্তুর মধ্যে যার ভর বেশি রশ্মিটা ওই দিকে যাবে, এই দুইটা বস্তুর মধ্যে যার ভর বেশি রশ্মিটা ওই দিকে যাবে। এই যে এই সিস্টেমটাকে বলা হয় কপিকল। এই যে আমাদের এই সেন্টারের সাপেক্ষে এটা আমার রোটেট করে, এই যে আমার চাক্কাটা দেখতেছো না, এই চাক্কাটা এরকম রোটেট করে, এই যে এরকম। তোমার কপিকল এখন বানিয়ে দেখাচ্ছি, এই যে কপিকল বানিয়ে দেখাচ্ছি, দেখো এই যে দেখো এটা ঘুরতেছে, এটা ঘুরতেছে, এটা ঘুরতেছে, এবার রশিটা যাচ্ছে, এটা ঘুরতেছে। এটা হচ্ছে আমাদের কপিকল, যে আমাদের এটা রশি, এই যে দেখো এই যে এভাবে বাঁধা আছে, এটা এভাবে ঘুরবে আর এটা যাবে, এটা এভাবে ঘুরবে, এটা যাবে, এটা ঘুরবে এভাবে যাবে, এটা ঘুরবে এভাবে যাবে। তো কোন দিকে ঘুরবে সেটা ডিপেন্ড করবে কার উপর, কোনটা বড় কোনটা ছোট তার উপর। এটাকে আমরা বলতেছি হচ্ছে কপিকল। এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে কপিকল। তো আমরা এই কপিকলের মধ্যে পুরো সিস্টেম যেটা, এই সিস্টেমের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা খেয়াল করে দেখো, তোমাকে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে, প্রথম কথা আমাদের এই কপিকল যদি তুমি চিন্তা করে দেখো, এখানে মনে করো এই বস্তুটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ভর হচ্ছে আমাদের m2। তাহলে এই বস্তুটা সুতার সাহায্যে ঝুলানো না, তাহলে আমাদের এই দিকে একটা টান বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের টি। আর এটাও আমাদের এখান থেকে সুতার সাথে ঝুলানো না, তাহলে এই বিন্দু এইদিকে টান বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের টি। এখন তুমি বলতে পারো ভাই দুইটা টি সমান কেন? এখানে যে আমাদের এটা রোটেট করতেছে, এখানে তো সুতা একটাই, এই সুতা আর এই সুতা কিন্তু সেম সুতা। আর এইদিকে আমরা কোনো লস বিবেচনা করব না। প্র্যাকটিক্যালি আমাদের লস হইলেও পারতপক্ষে আমরা এখানে কোনো লস আছে হিসাব করব না। তো আমাদের এখানে যদি কোনো লস না থাকে হিসাব করি, আমার এই টেনশন আর এই টেনশন সেম, অর্থাৎ একই সুতা। তো একই সুতা। এবার একটু খেয়াল করে দেখো তো, 5 সেকেন্ডে এই সুতাটা মনে করো 2 মিটার উপরে উঠলো, তাহলে এই সুতাটা 5 সেকেন্ডে কত মিটার নিচে নামবে? নিশ্চয়ই 2 মিটার নিচে নামবে, কারণ সুতাটা একটাই রশি, এইদিকে যতটুকু নামে এদিকে ততটুকু উঠে, এদিকে যতটুকু নামে এদিকে ততটুকু উঠে। তাহলে বলো তো এই রশির ত্বরণ যা, এই রশির ত্বরণও সেম না? এর মানে পুরা সিস্টেমটার ত্বরণ সেম না? এই পুরো সিস্টেমের যে ত্বরণ, সেই ত্বরণটা তোমাকে বের করতে বলছে A ইকুয়ালস টু হোয়াট। এই ত্বরণ A ইকুয়ালস টু হোয়াট, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা আবারও বলতেছি ভাই কপিকল কি জিনিস? এটা কোনো কপির কল না যে আমাদের একটা টিউবওয়েল নিলাম বা টিউবওয়েলে এমনি হ্যাঁচকাচ্ছি, আমার এখান থেকে কফি বেরোচ্ছে, এরকম কোনো জিনিস না। এটা হচ্ছে আমাদের কি, এই ধরনের আমাদের কোনো একটা বস্তু এটা রোটেট করে। এই রোটেট করলে আমার এই দিক থেকে আমরা এই দিকে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, এদিকে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, এটা রোটেট করে করে এই দুটা বস্তুর মধ্যে যেটা ভারী, ধরে নিলাম m2 বরের বস্তুটা ভারী, তাহলে ভারী বস্তুটা নিচের দিকে নামবে। আর রশি তো একটাই, মনে করে এইদিকে মনে করো আমি জসিম আর এদিকে করিমকে আমি ঝুলাই দিলাম, তাহলে জসিম আর করিমের মধ্যে দুজন একই সুতায় বাঁধা, তাহলে আমাদের কি হবে, আমাদের দুজন যদি একই সুতায় বাঁধা হয়, তাহলে আমাদের দুজনের মধ্যে যার ভর বেশি সে নিচের দিকে নামবে, আরেকজন উপর দিকে উঠবে। মনে করো জসিম একটু মোটা সোটা, করিম আমাদের একটু চিকন, তাহলে এটা হচ্ছে করিম, এটা হচ্ছে জসিম নিচের দিকে নামবে, করিম উপর দিকে উঠবে, জসিম নিচের দিকে নামবে, করিম উপর দিকে উঠবে। এখন আমার কথা হচ্ছে জসিম যেখানে আছে তার জন্য টেনশন কত, করিমের জন্য টেনশন কত, পুরো সিস্টেমের ত্বরণটা কত। এক কথায় জসিম কত ত্বরণে নামতেছে অথবা করিম কত ত্বরণে উঠতেছে, এটা কিন্তু উঠতেছে আর এটা নামতেছে, তাহলে এখানে ত্বরণ হচ্ছে ঊর্ধ্বমুখী, এখানে ত্বরণ হচ্ছে নিম্নমুখী। এই ত্বরণটা তোমাকে বের করতে বললো। বলো আমরা কথাটা বুঝছি কিনা? আমরা এতটুকু বুঝছি কিনা? অনেকে কমেন্টে বলতেছে আমি হাসতেছি কেন, আসলে জিনিসটা হচ্ছে তোমার যে কী বলতাম, প্রথম কথা হচ্ছে তোমাদের দিন দিন অ্যাক্টিভিটি কমতেছে, এটা হচ্ছে প্রথম একটা কারণ। আর একটু স্ট্রিক্ট হইতে হবে, বোঝা যাচ্ছে অনেকে হেলাবেলা শুরু করছে পড়াশোনার মধ্যে। আর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমি সেই সকাল 7টা থেকেই দৌড়ের উপর আসি, মানে যথেষ্ট টায়ার্ড। এখন আমার চোখে যথেষ্ট ঘুম, কিন্তু এর মধ্যেও ক্লাস নিতে হচ্ছে, ওই জন্য মাথা যদি ঠিক না থাকে উল্টাপাল্টা হয়, কিছু করার নাই। বাট কথা হচ্ছে হ্যাঁ, চেষ্টা করতেছি পুরোটা ক্লিয়ারলি বোঝানোর। তো আমরা এই কনসেপ্টটা একটু ক্লিয়ারলি বুঝে নিই। হ্যাঁ, আমরা পুরোটা একটু ক্লিয়ারলি বুঝে নিই। আগে বলো তোমরা এটা বুঝছো কিনা, আমাকে বলো। এই দুটো জিনিস স্বীকার করে নিতে হবে, এটা
এই দুইটা বস্তুর মধ্যে একটা উপরে উঠবে একটা নিচে নামবে। যদি দুইটার ভর আমাদের ভিন্ন হয় তাহলে যার ভর কম সে উপর দিকে উঠবে, যার ভর বেশি সে নিচের দিকে নামবে। তাহলে ছোট ভরের বস্তু যে ত্বরণে উপর দিকে উঠবে, বড় ভরের বস্তু সেই ত্বরণে নিচের দিকে নামবে না। এই কথা ক্লিয়ার নাকি ভেজাল? তাহলে আমার দেখো না, এই যে ত্বরণে উঠতেছে এই সেম ত্বরণে নামতেছে কেন ভাই? সুতা তো একটাই, সুতা তো একটাই। এই যে দেখো না, এই সুতা তো গলায় ঝুলাই দিলাম। তো এখন তুমি চিন্তা করো না, এ যত নামবে এ তত উঠবে, নামবে উঠবে। আরে ভাই ও যদি 5 সেকেন্ডে 5 মিটার নামে, ও তো 5 সেকেন্ডে 5 মিটার উঠবে, কারণ সুতা তো আর লম্বা হচ্ছে না, সুতা আমার সেমই আছে। সো আমার কথা হচ্ছে সুতা যদি সেম থাকে তাহলে আমার সিস্টেমটার ত্বরণ সেম না। তাহলে আমাদের এখানে যে সিস্টেমের ত্বরণ, এই ত্বরণটা হচ্ছে ফিক্সড। এবং এই বস্তুর জন্য ত্বরণ হচ্ছে উপরের দিকে কারণ সে ঊর্ধ্বমুখী, এই বস্তুর জন্য ত্বরণ হচ্ছে নিচের দিকে কারণ সে নিম্নমুখী। বলো কথাটা ক্লিয়ার কিনা? কথাটা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে দুটো জিনিস বুঝতে হবে। ভাইয়া সিস্টেমের ত্বরণ, এই সুতায় ত্বরণ যায়, এই সুতায় ত্বরণও সেম। কেন ভাইয়া? সুতা কিন্তু একইটা, সুতা একইটা। আরে ভাই এই যে সুতা একইটা, এই একই সুতা, এই একই সুতা, এটা নিচের দিকে নামে এটা উপর দিকে উঠে। বাট টান বল সবসময় ঝুলন বিন্দুর দিকে, এই যে এখান থেকে ঝুলানো ঝুলন বিন্দুর দিকে কাজ করতেছে, এই ঝুলন বিন্দুর দিকে, ঝুলন বিন্দুর দিকে। সুতা যেহেতু একইটা, এটা টেনশন যায়, এটা টেনশনও তা। বুঝাইতে পারি নাই? এই টি এবং আমাদের সিস্টেমের যে ত্বরণ, এই ত্বরণটা আমাকে বের করতে বলছে। তোমাকে বললো টি ইকুয়ালস টু হোয়াট, সিস্টেমের ত্বরণ এ ইকুয়ালস টু হোয়াট, এই দুটো জিনিস তোমাকে বের করতে বলবে। আগে আমাকে বলো তুমি কনসেপ্টটা বুঝছো কিনা, এরপর তোমাকে আমি বের করা শিখাচ্ছি। একটু বুঝছি কিনা বলো, একটু বুঝছি কিনা বলো। আমরা কি বের করতে কি বের করবো সেটা আমরা বুঝছি কিনা, আমরা কি বের করব সেই জিনিসটা আমরা বুঝছি কিনা বলো। আগে কি বের করবো সেটা বুঝছি কিনা বলো। তাহলে আমরা সামনের দিকে আগাই। ওকে, এবার তাহলে সামনের দিকে আগাই। আমরা চিত্রটা একটু ভালো করে আঁকি। হ্যাঁ, চিত্রটা আমরা একটু খুব ভালো করে আঁকি। তো তোমরা দেখো একটু বড় করে আঁকি। এটা হচ্ছে আমার সেই কপি কলটা। ওকে, এখন এখান থেকে আমার কোন একটা বস্তু ঝুলানো, এই বস্তুটা হচ্ছে এই বস্তুটা এদের ঝুলানো। আবার এখান থেকে একটা বস্তু ঝুলানো আছে, একই সুতা কিন্তু একই সুতা। হ্যাঁ, এই যে এই বস্তুটা, এই বস্তুটা ঝুলানো আছে। এখন আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া প্রথম কথা, এই বস্তুটার ভর আমি ধরে নিলাম m1, এই বস্তুটার ভর আমি ধরে নিলাম m2, অ্যান্ড আমি শুরুতেই বলে দিলাম m2 ইজ গ্রেটার দেন m1। এর মানে m1টা বড়, m2টা ছোট। তাহলে তুমি বুঝতে পারতেছো m1 উপর দিকে উঠে m2 নিচের দিকে নামে। এই কথাটা ঠিক কিনা? যেহেতু আমার m2টা বড়, m2টা যেহেতু বড় সে নিচের দিকে নামবে, m1 যেহেতু ছোট সে উপর দিকে উঠবে। এবার আসো, এই ভাই বস্তুর ভর আছে, এর মানে কি তার ওজন নাই? এই তোমার কি মনে হয় তার কি ওজন নাই? প্রত্যেকটা ভরযুক্ত বস্তুর ওজন আছে, প্রত্যেকটা ভরযুক্ত বস্তুর ওজন আছে। আমাদের ওজন তাদের নাই যারা অদৃশ্যমান। অদৃশ্যমান, হ্যাঁ, একেবারে ওজন কম। ওই কারণে মানুষ বলে আমার ভালোবাসার ওয়েট অনেক। আরে ভাই তোর কে বলছে তোর ভালোবাসার ওয়েট অনেক? এই ভালোবাসা কোনদিন মাইপা দেখছো কয়শো কেজি? না ভাই, মাপলে তো ওজন বের হয় না, মাপলে তো ভরও বের হয় না। এই ভালোবাসার ভর নাই মানে তার ওজনও নাই, এটা বাতাসের মতো। ওই জন্য ভালোবাসা ইজ নাথিং, জাস্ট লাইক এ বাতাস। বাতাসের ভর অনেক কম, ওই কারণে ভালোবাসার ওজনও কম। সো এটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নাই। তাহলে আমরা আসি এখানে, এটার ওজন আছে ভালোবাসার থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি এটার ওজন, ভাই যা কিছু হোক না কেন ওজন খালি সবসময় নিচের দিকে কাজ করবে। ও জন নিচের দিকেই কাজ করে। তাহলে আমাদের নিচের দিকে কাজ করলো m1g, আর এটা নিচের দিকে কাজ করলো m2g। এবার এখানে টেনশনটা টান বল উপর দিয়ে কাজ করে টি, এখানেও টান বল উপর দিয়ে কাজ করে টি। এই ঠিক না? ঠিক। তাহলে আমরা দুইটাই করে ফেললাম। এবার আসো, প্রথম বস্তুটা সে কোনমুখী? ভাইয়া এই প্রথম বস্তুটা হচ্ছে, এই প্রথম বস্তুটা হচ্ছে ঊর্ধ্বমুখী কারণ সে উপর দিকে গমন করে। আর নিচের যে বস্তুটা সে কোনমুখী? সে আমাদের নিম্নমুখী। ভাই এটা কত ত্বরণে ঊর্ধ্বমুখী? ভাইয়া এ ত্বরণে ঊর্ধ্বমুখী। এটা কত ত্বরণে নিম্নমুখী? ভাইয়া এ ত্বরণে নিম্নমুখী, কারণ দুইটা ত্বরণ সেম। তো আমাকে প্রশ্ন করা হলো টি ইকুয়ালস টু হোয়াট, এ ইকুয়ালস টু হোয়াট। এই দুইটা আমরা বের করবো এবং একটা শর্টকাট সূত্র শিখিয়ে দিব। তো একটু খেয়াল করে দেখো। তাহলে প্রথম কথা, আমরা দুইটা বস্তুকে চিন্তা করি। তাহলে প্রথম বস্তুটা চিন্তা করো। আচ্ছা
প্রথম বস্তুটা যদি আমি চিন্তা করি ভাই, এটাই হচ্ছে আমার প্রথম বস্তুটা, তার উপর নিচের দিকে m1g পরিমাণ ওজন কাজ করে, উপরের দিকে টান বল টি কাজ করে। টি আর m1g এই দুইটা কি সমান নাকি একটা বড় একটা ছোট? যদি সমান না হয় তাহলে কোনটা বড় কোনটা ছোট একটু বলো তো। টি এবং m1g এর মধ্যে রিলেশন কি একটু বলো তো। টি এবং m1g এর মধ্যে রিলেশন কি একটু বলো তো কমেন্টে। টি এবং m1g এই দুইটার মধ্যে রিলেশন কি একটু আমাকে বলো তো কমেন্টে। আমি কমেন্ট দেখতে সামনে ল্যাপটপ আছে, আজকে ফোনের চার্জ শেষ। টি এবং m1g এর মধ্যে রিলেশন কি একটু কমেন্টে বলো। ওকে, উত্তর হচ্ছে টি ইজ গ্রেটার দেন m1g। টি বড়। আরে ভাই, টি যদি বড় না হইতো, টি এবং m1g যদি সমান হইতো তাহলে এটার উপর লব্ধি বল শূন্য হইতো না। এই দুইটা যদি সমান হয় লব্ধি বল শূন্য না, তো লব্ধি বল শূন্য হলে তার ত্বরণ থাকে না ভাইয়া, ত্বরণ থাকে না। এটা তো একটা ত্বরণ আছে, এই ত্বরণটা কোন দিকে? উপরের দিকে। সে কোন দিকে যায়? উপরের দিকে যায়। ওরে ভাই, উপরের দিকের বলটা যদি বেশি না হইতো সে কি উপরের দিকে কোন একটা ত্বরণে যাইতো? অবশ্যই না। এই টি এর মানটা m1g থেকে বড়, যার কারণে সে উপরের দিকে একটি ঊর্ধ্বমুখী ত্বরণ এই অনুভব করে, একটা ঊর্ধ্বমুখী ত্বরণ এই অনুভব করে। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র তো জানি, সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। তো আমরা তো করতেছি প্রথম বস্তুর জন্য, তাহলে প্রথম বস্তুর জন্য হচ্ছে m1, ত্বরণ তো দুইটার জন্য সেম। এবার প্রথম বস্তুর জন্য সামেশন অফ এফ, সামেশন অফ এফ মানে কি? লব্ধি বল। তো এখানে বল কয়টা? দুইটা, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে m1g। তো তোমরাই বলো টি এবং m1g এর মধ্যে কে বড়? টিটা বড়। তাহলে যেহেতু টিটা বড়, দুইটা বিপরীত দিক হলে বিয়োগ করি, তো আমাদের দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান কোন ফলের সমান? অবশ্যই ভাইয়া বিয়োগ ফল। কার থেকে কার বিয়োগ ফল? বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমরা বড়টা হচ্ছে টি, এ টি মাইনাস m1g ইকুয়ালস টু m1 এ। এই লাইনটা বুঝছি কিনা বলো, এই লাইনটা বুঝছি কিনা? টি মাইনাস m1g ইকুয়ালস টু m1 এ, এই লাইনটা বুঝছি কিনা বলো আগে, এই লাইনটা বুঝছি কিনা আগে বলো। তাহলে আমি আবার বলতেছি ভাইয়া, সিম্পল হিসাব। আমরা এই বস্তু যদি চিন্তা করি, এই বস্তুর ভর হচ্ছে আমার m1, এই বস্তুর ত্বরণ হচ্ছে এ, ত্বরণটা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মানে হচ্ছে উপরের দিকে বলটা বেশি, না হয় ঊর্ধ্বমুখী একটা ত্বরণ থাকতো না। তাহলে উপরের দিকে আছে টি, নিচের দিকে আছে m1g। এই টিটা m1g থেকে বেশি, দুইটা যেহেতু বিপরীত দিকে লব্ধির মান বিয়োগফলের সমান। কার থেকে কারে বিয়োগ করবো? বড়টা থেকে ছোটটা। এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে বিয়োগফলটা সমান হচ্ছে এম এ, কারণ আমরা জানি সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। গত ক্লাসে আমরা এর আগেই বলছিলাম, আমরা এখন থেকে এভাবে পড়বো। বুঝছো কি না? এই যে বুঝে যাচ্ছে পোলাপাইন, না হাসলে কি বোঝা যায় না? কি আজব ব্যবসা, আবার কত সিরিয়াসলি পড়াচ্ছিলাম, তোমরা বলে বুঝো না। এবার আসো আমরা সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে গেলে এবার তোমরা একটু আমাকে কমেন্টে রেসপন্স করো তো। সেকেন্ড বস্তুটা হচ্ছে এটা, এই যে তার ভর হচ্ছে ভাইয়া m2, ওজন হচ্ছে m2g নিচের দিকে কাজ করে এবং টান বল টি উপর দিকে কাজ করে। ওকে, এই বস্তুটা এই ত্বরণে নিচের দিকে নামে। এখন আমাকে বলো টি এবং m2g এর মধ্যে রিলেশন কি? কে বড় কে ছোট? টি এবং m2g এর মধ্যে রিলেশন কি? কে বড় কে ছোট? দেখি কমেন্টে বলো তো কে আগে পারে, আমি একটু দেখি। এই দুইটার মধ্যে কে বড় কে ছোট? এবং আমাদের টি এবং m2g, এটা কিন্তু দ্বিতীয় বস্তুর জন্য, দ্বিতীয় বস্তুর বর m2, সে এই ত্বরণ নিচের দিকে নামে। এই দুইটা বস্তুর মধ্যে কে বড় কে ছোট? হ্যাঁ, এসকে ধ্রুব টি ইজ লেস দেন mg। হ্যাঁ, টিটা হচ্ছে আমার m2g এর থেকে ছোট, আমাদের m2gটা বড়। আরে ভাই, বড় না হলে তো নিচের দিকে সে ত্বরণে যাইতো না। তাহলে এখানে টান বল থেকে m2gটা বড়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে লব্ধি মানে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমরা বলতে পারবো বড়টা কত? m2g মাইনাস ছোটটা কত? t ইকুয়ালস টু সামেশন অফ f ইকুয়ালস টু m a। এটার ভর কত? m2, এটার ত্বরণ কত? a। শেষ। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। আগে বলো এই দুইটা ইকুয়েশন বানানো তোমরা বুঝছো কিনা? যদি বুঝো বাকিটা ক্যালকুলেশন করলে আনসার মিলে যাবে। আগে বলো একটু বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা একটু কমেন্টে কনফার্ম করো। এতটুকু আমরা বুঝছি কিনা একটু কমেন্টে কনফার্ম করো। এতটুকু আমরা বুঝছি কিনা?
ওকে, তো সবাই বুঝে গেছি তো, এবার আসো। তাহলে আমরা আর কিছুই করলাম না, আমরা পুরো সিস্টেমটাকে অ্যানালাইসিস করলাম। সিস্টেমে দুইটা বস্তু আছে, গতিশীল কে কে, এই বস্তু আর এই বস্তু। তো যে দুইটা বস্তু গতিশীল তাদেরকে অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করে এখান থেকে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ প্রয়োগ করলাম। প্রথমটার ক্ষেত্রে M1 এ, দ্বিতীয়টার ক্ষেত্রে M2 এ। তো কার মান M1 এ M2 এ, সামেশন অফ এফ এর মান। প্রথমটার ক্ষেত্রে সামেশন অফ এফ মান হচ্ছে বড়টা টি মাইনাস ছোটটা M1G, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বড়টা M2G মাইনাস ছোটটা হচ্ছে টি। তো এখন যদি তুমি 1 আর 2 যোগ করো, হ্যাঁ 1 আর 2 যোগ করো, 1 প্লাস 2, এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে কি হবে খেয়াল করো তো, সিম্পল হিসাব। ভাই 1 আর 2 যোগ করলে টি টি কাটাকাটি যাবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে ডাইরেক্ট M2G মাইনাস M1A ইকুয়ালস টু M1A প্লাস M2A, মানে জাস্ট এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দিলাম। জি যদি আমরা এখান থেকে যদি M1G, এখান থেকে যদি জি কমন নিই তাহলে আমরা বলতে পারবো M2 মাইনাস M1 ইন্টু জি ইকুয়ালস টু, এখান থেকে এই কমন নিলে M1 প্লাস M2 ইন্টু এ। তো আমরা তো এ এর মান বের করবো, সুতরাং এ ইকুয়ালস টু আমরা বলতে পারি M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এটাই হচ্ছে আমার ত্বরণ বের করার ফর্মুলা। অনেকে আমাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কেন যোগ করলেন। আচ্ছা ভাই, এই দুইটার ইকুয়েশন থেকে তোমাকে কার কার মান বের করতে হবে? তুমি এ এর মানও জানো না, টি এর মানও জানো না, তো একটা ইকুয়েশন থেকে কি বের করা সম্ভব না। তো আমি কি করলাম, টেকনিক করে দুইটাকে যোগ করে দিলাম। এই দুইটাকে যোগ করে দিলে টি টি কাটাকাটি যাচ্ছে না। তো আমি টি এর মানও জানি না, এর মানও জানি না, তো ইকুয়েশন থেকে টিটাকে যদি তারাই দিতে পারি তাহলে এ বের হয়ে যাচ্ছে না। এই টিটাকে তারাই দেওয়ার জন্য দুইটাকে যোগ করে দিছি, তো দুইটাকে যোগ করে দিছি, এর ত্বরণের মান বের হয়ে গেছে। এবার ত্বরণের মান যে কোনো একটা ইকুয়েশনে বসাও, এর মান বের হয়ে যাবে। তো আমরা দেখি এর মান বের করি, এর মান বের করি, একটু খেয়াল করো। তো আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পাবো, ভাই আমার তো এর মান বের হয়ে গেছে, ত্বরণ অ্যাক্সিলারেশন বের করে ফেলছি। এখন আমাদের টেনশন হচ্ছে টেনশন বের করা। তো আমাদের টেনশন কি, টি ইকুয়ালস টু হচ্ছে এই যে এটাকে ডান দিকে নিয়ে যাও, এটাকে ডান দিকে নিয়ে গেলে হয় আমাদের M1A প্লাস মাইনাসটা প্লাস M1G। তো আমরা M1 এর মানটা বসাই দিই, এর মান হচ্ছে এটা। তো আমরা এর মান যদি বসাই, M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি মাইনাস M1G। একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এই M1G কমন যায় না? কি কমন যায়? কমন নিয়ে নাও। কমন নিলে কি হবে, M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 মাইনাস 1 ইন্টু M1G। এবার যদি তুমি লসাগু নাও, M1 প্লাস M2 যদি লসাগু নিই তাহলে আমাদের হবে M2 মাইনাস M1 মাইনাস M1 মাইনাস M2 ইন্টু M1G। তো এখান থেকে দেখবা M2 মাইনাস M1 মাইনাস M1 মাইনাস M2, তাই না? ঠিক আছে তো নাকি? ও সরি, এই ঝামেলা তো এই জায়গায়, এটা প্লাস ছিল, এটা প্লাস, তাহলে প্লাস। তাহলে আমাদের এই যে M1 কাটাকাটি যাচ্ছে, এখানে 2M1 হয়, 2M2 হয়, তাহলে আমাদের 2M2 আর এদিকে তো M1 ডিভাইড বাই M1 প্লাস M2 ইন্টু জি। তো আমরা একটু টেকনিক্যালি সুন্দর করে সাজায় লিখতে পারি, টি ইকুয়ালস টু 2M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। তো তোমরা যে কাজটা করবা, সূত্র দুইটা এমসিকিউর জন্য ঠাড়া মুখস্থ করে ফেলবা, আর থিওরির জন্য প্রমাণটা লাগবে। তো আমাদের এতটুকু পর্যন্ত আজকে বলো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। তো আমরা কি করলাম, আমরা কপিকলটাকে অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে দুইটা বস্তুর জন্য দুইটা ইকুয়েশন বের করলাম, দুইটাকে যোগ করলে টি কাটাকাটি যায়, অটোমেটিক অ্যাক্সিলারেশন বের হয়ে যায়। এই অ্যাক্সিলারেশন তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসালে টি এর মানটা বের হয়ে যাবে। জাস্ট সবটা হচ্ছে ক্যালকুলেশন। বলো আমরা একটু বুঝছি কিনা একটু বলো, এতটুকু আমরা সবাই বুঝছি কিনা? বুঝলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আচ্ছা, অনেকে বলতেছে এটা কিভাবে, সিম্পল, এই যে ইকুয়েশন থেকে টি মাইনাস M1G ইকুয়ালস টু যদি M1A হয়, তো M1Gটা বামে থেকে ডানে গেলে আমাদের কি হয়, প্লাস M1G না? আর আমি তো টি এর মান বের করবো, আমার বের করার দরকার হচ্ছে টি এর মান, সো ওই জন্য M1Gটাকে ডানে পাঠিয়ে দিলাম। তাহলে আমরা বলতে পারি টি ইকুয়ালস টু M1A প্লাস M1G। দেন আমাদের এখান থেকে শুধুমাত্র এর মান জানি না, এর মান একটু আগে জানতাম, শেষ। এখন দেখো
এই সূত্র আর এই সূত্র মুখস্থ রাখলে তুমি ডাইরেক্ট এমসিকিউ তো ডাইরেক্ট ম্যাথ করে ফেলতে পারবে। কীভাবে ভাই? সিম্পল হিসাব হচ্ছে M1 M2 এর মান দেওয়া থাকবে। এখন অনেকে ধরতে জানে না ভাই M1 M2 কোনটাকে ধরবো। যেটা বড় তাকে ধরবো হচ্ছে তুমি M2, যেটা ছোট তাকে ধরবে M1, কারণ আমরা এই প্রমাণটা করার সময় ধরে নিছি M2 ইজ গ্রেটার দেন M1। সো তোমাকে মাথায় রাখতে হবে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হলে তোমাকে মাথায় রাখতে হবে বড়টাকে ধরবে M2, ছোটটাকে ধরবে M1, না হয় এখানে নেগেটিভ চলে আসবে, কারণ আমার এখানে M2 মাইনাস M1। অথবা সিম্পল কথা হচ্ছে এখানে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বলো আমরা একটু বুঝছি কিনা? একটু বুঝলে আমাদের ক্লাস শেষ। বলো আমরা একটু বুঝছি কিনা? একটু সবাই বুঝছি কিনা? হ্যাঁ, এই দুইটা সূত্র অনলি কপি কলের জন্য। যেটা দেখাইছি কপি কল অনেক ধরনের আছে, তার মধ্যে আমি যেটা দেখাইছি শুধু সেটা। ইভেন তোমার এরকম কপি কলও থাকতে পারে, কপি কলের কনসেপ্ট এরকমও থাকতে পারে। এই কপি কল বস্তু এরকম আছে, এই যে একটা বস্তু এদিকে বাঁধা, একটা বস্তু এদিকে বাঁধা, এরকমও থাকতে পারে। আমার এই যে এটা এত ডিগ্রি কোণে, এটা এত ডিগ্রি কোণে, এরকমও থাকতে পারে। তো সেগুলো আমাদের নাই। এগুলো হচ্ছে শুধুমাত্র আমি পড়ানোর সময় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য পড়াই, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য পড়ানো হয়। এগুলো ইন্টারমিডিয়েটের কোনো প্রয়োজন নাই। তো আমাদের সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পড়ে, তোমাদের ওইটা দরকার নেই, তোমাদের শুধু একটাই দরকার। ওই কারণে আমরা ইজিলি এটা প্রমাণ করছি, একটা প্রমাণ করে দিছি, এটাই আমাদের লাগবে শুধু, অন্যগুলো আমাদের লাগবে না। অন্যগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে লাগে, সেটা অ্যাডমিশনে গেলে তখন পড়বা। ওকে, যেহেতু আমাদের শেষ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সবাই সব কিছু বুঝছি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।